এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রথমবারের মতো কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে এবং 2 সন্তানকে মাথায় আঘাত করে হত্যা, স্বর্ণালংকার লুট। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সম্ভব নয় বলছে ইরান। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে সিনেটে আবার ভোট চান ডেমোক্রেটরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে আজ থেকে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। এবারে প্রথমবার পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাসব্যাপী এই পরীক্ষা শুরু হলো। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। পরীক্ষার নকল ও প্রশ্নফাঁস মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে 30 দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন আর অভিভাবকদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। জি মিথিলা, আপনাকে এর আগে যেমনটি জানিয়েছিলাম যে মোট 11টি বোর্ডে এবার 18,57,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন এসএসসি, দাখিল এবং ভোকেশনাল অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে। আপনি জানেন যে এবার আপনার এসএসসি বাংলা প্রথম পত্র এবং দাখিলে মাদ্রাসায় কোরআন মাজিদ এবং ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে যেমনটি জানিয়েছিলাম সুশৃঙ্খলভাবে তারা ভিতরে ঢুকেছে, তবে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিভাবকরা যেমনটি জানিয়েছেন যে এর আগে শিক্ষামন্ত্রী আসলে যে ধরনের কথা বলেছেন, যে ধরনের এবার কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের কথা বলেছিলেন, সেটি যেহেতু করা হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিছুটা উদ্বিগ্ন এবং আতঙ্কিত ছিল। তবে আমরা কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন, যিনি প্রধান, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে তারা কোনো উদ্বিগ্ন নেই, শিক্ষার্থীরা বেশ স্বাচ্ছন্দ্যেই প্রবেশ করেছেন এবং তাদেরকে সব ধরনের অভয় দিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে। ভিতরে পরীক্ষা চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এই কেন্দ্রে মূলত 2133 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং তার বাহিরে অভিভাবকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন বাজে 12:10। ঠিক 1টার সময় তারা পরীক্ষা শেষ করে বের হবেন, যেহেতু 3 ঘন্টার পরীক্ষা। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। নিশ্চয় আপনি অনেক উদ্বিগ্ন আছেন আপনার সন্তানকে নিয়ে, একটু বলবেন যে পরীক্ষা দিচ্ছে কে? আপনার আমার ছেলে। ভিতরে বাহিরে আপনারা কি করছেন? আমরা ছেলের জন্য অপেক্ষা করতে আছি। ছেলে পরীক্ষার হলে ঢুকাই দিয়ে এখানে দাঁড়ায় আছি। মিথিলা, নিশ্চয়ই আপনি শুনতে পেলেন। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এবার পরীক্ষার ব্যাপারে কি মন্তব্য? এবার পরীক্ষার ব্যাপারে মন্তব্য হলো, পরীক্ষা যথাসময় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং পরীক্ষা শুরু হয়েছে, ভালোভাবে চলতেছে। এখন বেরিয়ে আসলে আমরা বলতে পারবো তারা কেমন পরীক্ষা দিছে। জি, নিশ্চয়ই আমরাও বলতে পারবো। আসলে যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি 1টার সময় বের হয়, তাদের সাথে কথা বলে জানতে পারবো যে এবার পরীক্ষাটা আসলে কেমন হলো। যেহেতু এবার একটা অপরিবর্তিত একটা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে, যেহেতু শিক্ষামন্ত্রীও বলেছেন যে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকতে পারবেন এবং সব ধরনের কেন্দ্র থেকে কিন্তু তাদেরকে মনিটরিং এর মাধ্যমে তাদের সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রণ করা হবে এবং কোনো প্রকার অশালীন এবং কোনো ধরনের নকল মুক্ত পরিবেশে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং একই সাথে কেন্দ্র প্রধানের সাথে কথা বলেছি, যারা যেহেতু গরম পড়ছে, গরমের জন্য তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা যদি কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার যদি প্রয়োজন হয়, সেটিও কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন, এমনটি আমাদেরকে কেন্দ্র প্রধান জানিয়েছেন। তো মিথিলা, এই ছিল আমার কাছে এসএসসি এবং অন্যান্য পরীক্ষার যে পরীক্ষার্থীদের সবশেষ অবস্থা। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুজনকে গলা কেটে এবং দুজনকে মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর গ্রামে গতরাতে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তারা 4 জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 10 বছরের ছেলে পারভেজ হোসেন ও 3 বছরের মেয়ে সাদিয়া খাতুন। হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র ছিলেন। হাবিবুর রহমান ছিলেন পেশায় গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত 8টার দিকে বাড়ি ফেরেন তিনি। তার কাছে গরু বিক্রির 2,80,000 টাকা ছিল। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হেনস্থা ও মবের শিকারের প্রতিবাদে 24 ঘন্টার ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের ইন্টার্ন ডক্টর সোসাইটির আহ্বানে সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতির পাশাপাশি সকালে মানববন্ধনও করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আগামীকাল সকাল 9টায় তারা পুনরায় কাজে যোগ দেবে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ইন্টার্ন ডক্টর সোসাইটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত 19 এপ্রিল রাতে 13 নম্বর ওয়ার্ডে রোগীর অ্যাটেন্ডেন্ট 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং 20 এপ্রিল সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্থা এবং মবের শিকার হন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমেনি গ্রাহকদের। পাম্পে দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, পাম্পে তেলের জন্য লাইন কেমন দেখছেন আর গ্রাহকদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। মিথিলা, আমি এই মুহূর্তে রয়েছি রাজারবাগ যে পেট্রোল পাম্পে রয়েছে, এখানে ঘন্টাখানিক অপেক্ষা করছি। গতকালকে বিকেল 3টা থেকে এই পাম্পে অকটেন শেষ হয়ে গেছে এবং সন্ধ্যা 6টা থেকে ডিজেল শেষ হয়ে গেছে। কার্যত গতকালকে বিকেল 6টা বা সন্ধ্যা 6টা থেকে এই পাম্পটি বন্ধ রয়েছে। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো সবগুলো কিন্তু কালকে বিকেল থেকে লাইনে দাঁড়ানো, অর্থাৎ পাম্পের তেল শেষ হয়ে যাওয়ার কারণে যে বন্ধ হয়েছে, তারা আশা করেছিল যে এরপরে তেল আসবে এবং পাম্প চালু হবে, কিন্তু কার্যত আজকে এখন ঠিক দুপুর 12টা এখন পর্যন্ত কিন্তু এখানে তেল আসেনি। একটি তেলবাহী গাড়ি আসলে হয়তোবা তেল দেওয়া শুরু করবে এবং এই পাম্পের কর্মকর্তারা বলছে যে এদের প্রত্যেক দিন 20,000 বা 25,000 লিটার তেলের চাহিদা রয়েছে, কিন্তু এই সংকটকালীন সময় থেকে প্রতিদিন 4,000 কিংবা 4,500 লিটার এর ফলে কিন্তু তাদের যে গ্রাহকদের চাহিদা সেটি কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছে না। তেলের দাম বৃদ্ধির ফলে কিন্তু এই ভোগান্তি কাটবে এমনটাই বিশ্বাস ছিল পাম্প সংশ্লিষ্ট এবং জ্বালানি তেলের গ্রাহকদের, কিন্তু সেটিও কাটছে না। এর ফলে কিন্তু তারা যেমনটা হতাশ তেমনটা আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা জানিয়েছেন যে আসলে দাম বাড়ানোর পরও কেন জ্বালানি তেলের সংকট কাটছে না। আমরা পাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলেছি, সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে যতক্ষণ পর্যন্ত ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সংকটটা কাটা সম্ভব না। তো আমরা এই মানুষের ভোগান্তি সংবাদ সংগ্রহ করছি, এখনো আছে এখানে। পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হতে পারবেন। বুঝলা, শুভ, আপনাকে ধন্যবাদ। নরসিংদীতে বন্ধ থাকা জুট মিলগুলো ইজারার মাধ্যমে শীঘ্রই চালুর আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। সকালে নরসিংদীর পলাশে কোঅপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, এরই মধ্যে বন্ধ থাকা কয়েকটি জুট মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়া সহ অর্থনীতি সহায়ক হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে। সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় 100% কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে বলে জানান শরীফুল আলম। এই মিলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে। এই এলাকার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতো। যেহেতু আমরা জনগণের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের বন্ধ মিলগুলোকে চালু করা। সেটা প্রাইভেট সেক্টরে
বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে, সেটা হতে পারে জুট মিল, হতে পারে জুট গুডস, হতে পারে অন্য পরিবেশ বান্ধব যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ইরানের আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বাগের সাফ জানিয়ে দেন, কোনো ধরনের হুমকি ও অবরোধের মুখে আলোচনায় যাবে না ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার আড়ালে অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় আলোচনায় যাওয়া মানে আত্মসমর্পণের পথ বেছে নেওয়া বলেও জানান ইরানের স্পিকার। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শীঘ্রই একটি ভালো আলোচনার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাতের একটি স্থায়ী সমাধানে ওয়াশিংটনে আবার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।